ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে আমি তোমাদের জন্য অনেক রোমান্টিক এবং ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে চলে এসেছি। তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা লিলিকে দেখানো হয়, যে কিনা একজন স্ট্রেঞ্জারকে তার রুমের মধ্যে নিয়ে এসেছিল আর সে সেখানে তাকে কিস করেছিল। স্ট্রেঞ্জার তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমার সাথে এসব কিছু করতে চাও? পরে কিন্তু কোনো কিছুর জন্য আমাকে দোষারোপ করতে পারবে না। লিলি তাকে বলে, এখন কথা বলা বন্ধ করো আর কিছু করে দেখাও। তারপর সেখানে তারা অনেক বেশি রোমান্টিক হয়ে যায় এবং একে অপরকে কিস করতে শুরু করে। এখানে আমাদের গল্পের নায়িকা ভাবতেও পারেনি সে মাফিয়া সিওর পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে আর আজকের পর থেকে তার জীবন একেবারেই বদলে যাবে। আমাদের গল্পের নায়িকা অনেক বেশি ড্রাঙ্ক থাকায় সে তার সাথে নাইট স্পেন্ড করে নেয়, কিন্তু সে জানতো না সে একজন মাফিয়া সিওর সাথে নাইট স্পেন্ড করছে। তারপরে দিন লিলি আস্তে আস্তে করে বাড়ির ভেতরে যাচ্ছিল, কিন্তু তার গ্র্যান্ডপা তাকে দেখে ফেলে আর চিল্লাতে শুরু করে আর বলে, তুমি সারা রাত কোথায় ছিলে আর বাড়িতে ফেরার এটা কোনো সময় হলো? লিলি বাহানা বানিয়ে বলতে শুরু করে, কালকে আমার বান্ধবীর জন্মদিন ছিল, আমি তার সাথে তার বাড়িতে ছিলাম। লিলি সব কিছু বলে পালানোর চেষ্টা করে, কিন্তু তার গ্র্যান্ডপা তাকে থামায় আর চিল্লাতে শুরু করে আর বলে, তুমি আমাকে পাগল মনে করেছ? তুমি রাতে ক্লাবে ছিলে এবং অনেক বেশি মাতাল অবস্থায় একজন স্ট্রেঞ্জারের সাথে নাইট স্পেন্ড করেছ। তার গ্র্যান্ডপা লিলিকে সেসব ছবি দেয়। এসব ছবি দেখার পর লিলি তো একেবারে শকড হয়ে যায় আর সে ভাবছিল এবার তো গ্র্যান্ডপা আমাকে জীবিত ছাড়বে না। গ্র্যান্ডপা তাকে আরো রেগে বলছিল, কোনো স্ট্রেঞ্জারের সাথে সবকিছু করার সময় তোমার একবারও আমাদের পরিবারের কথা মাথায় আসলো না? এই ছবিগুলো যদি একবার লিক হয় তাহলে আমাদের সম্মানের কি হবে? আর তুমি তোমার ফিয়োন্সে ম্যাংয়ের কথা একবারও ভাবলে না সে তোমাকে কত বেশি ভালোবাসে? সে যদি এসব কাণ্ড কারখানার ব্যাপারে জানতে পারে সে কখনোই তোমাকে বিয়ে করবে না। লিলি তার গ্র্যান্ডপার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, কালকে রাতে আমি অনেক বেশি মাতাল ছিলাম, আমি কি করেছি না করেছি আমি নিজেও বুঝতে পারিনি। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি যে মেল মডেলের সাথে নাইট স্পেন্ড করেছি আমি তাকে অনেকগুলো টাকা দিয়েছি, তাই সে এসব ব্যাপারে কাউকে বলবে না। গ্র্যান্ডপা তো আরো বেশি রেগে যায় আর বলে, পাগল মেয়ে, তুমি এত বড় ভুল করে ফেলেছো, তারপরেও তোমার কোনো লজ্জা লাগছে না? আসলে তোমাকে কোন মাটি দিয়ে বানানো হয়েছে? তুমি তোমার বাবার রেপুটেশনের কথাও একবার ভাবছো না? লিলি তার গ্র্যান্ডপাকে বলে, এসব কিছু বাইরে যাবে না, কিন্তু এসব ব্যাপারে আপনি প্লিজ ফাদারকে বলবেন না। গ্র্যান্ডপা তো রেগে যায় আর বলে, তোমার এত সাহস হয়ে গেছে তুমি আমাকে অর্ডার দিচ্ছ? তোমার তো নিজের ভুলের জন্য একদমই অনুশোচনা নেই। যাও গিয়ে নীল ডাউন হয়ে বসে থাকো, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভুল বুঝতে পারবে না নীল ডাউন হয়েই থাকবে। তখনই সার্ভেন্ট এসে বলতে শুরু করে, বাইরে তো অনেক বেশি বৃষ্টি পড়ছে, সে যদি বাইরে নীল ডাউন হয়ে থাকে তার তো ঠান্ডা লেগে যাবে। গ্র্যান্ডপা তাকে বলে, তুমি চুপ থাকো, তোমাদের ভালোবাসার কারণেই সে এত বিগড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত সে তার ভুল বুঝতে না পারে সে বাইরেই থাকবে, তাকে সাহায্য করার কথা ভাববেও না। তারপর লিলি বাইরে বের হয়ে যায় এবং সে নীল ডাউন হয়ে বসেছিল। লিলি বসে বসে মনে মনে ভাবছিল, হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু সেই স্ট্রেঞ্জার অনেক বেশি হ্যান্ডসাম ছিল, তাই তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তখনই সেই স্ট্রেঞ্জার ছাতা নিয়ে চলে আসে। লিলি তো অবাক হয়ে তাকে দেখতে শুরু করে আর ভাবে, আমি তো তাকে পেমেন্ট করে দিয়েছিলাম, তারপরেও সে আমার পিছু করতে করতে এখানে চলে এসেছে। অন্যদিকে গ্র্যান্ডপা সার্ভেন্টকে বলছিল, দেখবে যাতে ম্যাং এসব কাণ্ড কারখানার ব্যাপারে জানতে না পারে, না হলে সে লিলির সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিবে। সার্ভেন্ট বলে, আপনি সে ম্যাংয়ের ব্যাপারে একদমই ভাববেন না, কারণ সে আমাদের ম্যাডামের যোগ্য না। আমি তো জানতে পেরেছি কালকে সে সুনামের একটা মেয়েকে প্রপোজ করেছে বিয়ের জন্য। গ্র্যান্ডপা তো অবাক হয়ে যায় আর বলে, তুমি এসব কি বলছো? সার্ভেন্ট বলে, আমি যা বলছি সত্য বলছি, ম্যাংয়ের বাবার বিজনেস একেবারেই খারাপ হয়ে গেছে, তাই সেই মেয়ে সুয়ের সাথে এঙ্গেজমেন্ট করে নিয়েছে যাতে তার বাবার কাছ থেকে হেল্প নিতে পারে। তাছাড়া ম্যাং তো আমাদের ম্যাডামের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কোনো কিছুই জানে না, সে তাকে ছোট একজন এমপ্লয় মনে করে, তাই তার সাথে টাইম পাস করছিল। গ্র্যান্ডপা যখন এই সব কিছু জানতে পারে সে তো অনেক বেশি রেগে যায় আর বলে, তার এত সাহস, সে আমার নাতনিকে ধোকা দিয়েছে। এবার সে বুঝতে পারবে সেং পরিবারের সাথে ধোকা করলে কি পরিণাম হয়। এখনই যাও এবং ম্যাং পরিবারের সাথে আমাদের কোম্পানির যেসব ডিল হয়েছে সব ডিল ক্যান্সেল করে দাও, আমিও দেখতে চাই তারা বিজনেস কিভাবে করে। আর লিলিকে আমার কাছে আসতে বলো, না হলে সে তো অসুস্থ হয়ে পড়বে। লিলি আমাদের হিরোকে বলতে শুরু করে, কালকে রাতে পেমেন্ট আমি তোমাকে করে দিয়েছিলাম, তারপরেও তুমি আমার পিছু করতে করতে কেন এখানে চলে এসেছো? গ্র্যান্ডপা যদি আমাদেরকে একসাথে দেখতে পায় সে তোমার সাথে সাথে আমাকেও মেরে ফেলবে। তখন আমাদের হিরো তাকে বলে, আমি তোমার গ্র্যান্ডপার সাথে দেখা করতে এসেছি। আর সে লিলিকে কোলে করে তার সাথে করে নিয়ে যেতে শুরু করে। লিলি তাকে থামাতে শুরু করে আর বলে, তুমি জানো না আমার গ্র্যান্ডপা কত বেশি ডেঞ্জারাস, সে যদি এসব কিছু দেখতে পায় তোমার পাই ভেঙে রেখে দিবে। আমাদের হিরো তাকে বলতে শুরু করে, তুমি এখন কেন এত বেশি দুর্বল হয়ে গেছো? কালকে রাতে তো অনেক বেশি পাওয়ারফুল দেখাচ্ছিলে।
লিলি তাকে বলতে শুরু করে, কালকে রাতে আমি অনেক বেশি মাতাল হয়ে পড়েছিলাম, তাই আমি কোনো কিছুই বুঝতে পারিনি। তাই এখন আমার কথা শোনো আর এখান থেকে পালিয়ে যাও। আমার গ্র্যান্ডপা যদি আমাদেরকে এরকম অবস্থায় দেখতে পায় তাহলে সে কিন্তু আমাদের দুজনকেই মেরে পুঁতে ফেলবে। আমাদের হিরো তাকে বলে, আমি থাকতে কেউ তোমাকে কোনো কিছু করতে পারবে না। তারপর সে লিলিকে নিয়ে ভেতরে চলে যায় এবং তার গ্র্যান্ডপার সামনেই তাকে কোট পরিয়ে দেয়। আর সে গ্র্যান্ডপাকে বলে, আমার নাম হচ্ছে চ্যাং, আমি আপনার নাতনিকে পছন্দ করি, তাই আমি চাই আপনি আমাদের বিয়ে করিয়ে দেন। লিলি তার কথা শোনার পর তো অনেক শকড হয়ে যায়। গ্র্যান্ডপা বলে, তোমার সাথে আমি একা কথা বলতে চাই। তার গ্র্যান্ডপা তো অনেক বেশি হাইপার ছিল। তখন লিলি তার গ্র্যান্ডপাকে বলছিল, প্লিজ আপনি তাকে কোনো কিছুই করবেন না, সব দোষ আমার ছিল, আমি নিজেই তাকে আমার রুমের মধ্যে নিয়ে গিয়েছিলাম। তাই গ্র্যান্ডপা প্লিজ তাকে কোনো কিছুই করবেন না, যা করার আমাকে করুন। গ্র্যান্ডপা বলে, তুমি আমাকে শেখাতে এসো না আমার কি করতে হবে আর কি করতে হবে না। চ্যাং তখন লিলিকে বলতে শুরু করে, তুমি একদমই টেনশন নিও না, আমার কোনো কিছু হবে না, তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার গ্র্যান্ডপাকে একেবারে মানিয়ে নিব। লিলি তারপর বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আর ভাবছিল, আমি আমার গ্র্যান্ডপাকে কখনো এত বেশি রেগে থাকতে দেখিনি। কি জানি এখন কি হবে, সে আবার সে হ্যান্ডসাম ছেলেকে মেরে ফেলবে না তো? আমার তো সেই ছেলেটার জন্য অনেক বেশি টেনশন হচ্ছে। তখনই গ্র্যান্ডপা চ্যাংকে নিয়ে বেরিয়ে আসে আর বলে, সে তো অনেক দারুণ একজন ছেলে, আমি তোমাদের বিয়ের জন্য রাজি, আমার তাকে অনেক বেশি পছন্দ হয়েছে, তাই তুমি আজকেই তাকে বিয়ে করে ফেলো। লিলি তো হতবাক হয়ে যায় আর বলে, গ্র্যান্ডপা আমি তাকে ভালোভাবে চিনিও না, আর আপনি তো এতক্ষণ ধরে অনেক বড় বড় কথা বলছিলেন, আর এখন আপনি এই রোল মডেলকে আমাকে বিয়ে করতে বলছেন। গ্র্যান্ডপা রেগে যায় আর তাকে বলতে শুরু করে, তোমার এই সব কিছু আগে ভাবা উচিত ছিল, যখন তুমি ক্লাবে তার সাথে রোমান্স করছিলে, তখন তো আমাদের মান সম্মানের কথা তুমি একবারও চিন্তা করনি। আর এখন যখন আমি বলেই দিয়েছি তোমার এই ছেলেকে বিয়ে করতেই হবে, তাছাড়া বাইরে যদি ছড়িয়ে যায় শ্যাং পরিবারের মেয়ে বাইরে এরকম কিছু করে এসেছে, তাহলে আমাদের সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। তাই এটাই ভালো হবে তুমি তাকে বিয়ে করে নতুন সংসার শুরু করো। লিলিও ভয় পেয়ে যায় এবং সে চ্যাংকে নিয়ে তার ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। বিয়ে হওয়ার পর লিলি চ্যাংকে বলছিল, আমি শুধুমাত্র গ্র্যান্ডপার ভয়ে তোমাকে বিয়ে করেছি, তাই কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবে না, আর আমি যখনই সুযোগ পাবো তোমার সাথে ডিভোর্স করে ফেলবো। আর আরেকটা কথা, যতদিন পর্যন্ত আমরা বিবাহিত আছি তুমি কোনো রোল মডেলের কাজ করতে পারবে না, কারণ আমার গ্র্যান্ডপা যদি জানতে পারে আমি এরকম একজনকে বিয়ে করেছি যে কিনা টাকার জন্য মেয়েদের সাথে টাইম স্পেন্ড করে, তাহলে সে তো আমাকে মেরেই ফেলবে আর তোমাকেও ছাড়বে না। চ্যাং তাকে বলে, তোমাকে কে বলেছে আমি মেল মডেল? তখনই লিলির কাছে তার বেস্ট ফ্রেন্ড জেনির কল আসে আর সে তাকে বলছিল, সেদিন রাতে আমি তোমার জন্য যে মেল মডেল হায়ার করেছিলাম সে তোমার রুমে তো আসেইনি, এর মানে তুমি যার সাথে নাইট স্পেন্ড করেছিলে সে কোনো মেল মডেল ছিল না। কথা জানার পর তো লিলি আরও বেশি শকড হয়ে যায় আর সে চ্যাংকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কে? চ্যাং তার কাছে এসে তাকে ম্যারেজ সার্টিফিকেট দেখায় আর বলে, এখন থেকে আমি তোমার হাজব্যান্ড। লিলি যখন সার্টিফিকেটে চ্যাংয়ের সারনেম দেখে সে তো হতবাক হয়ে যায়, কারণ সে তার বেস্ট ফ্রেন্ড জেনির আঙ্কেল ছিল। লিলি অবাক হয়ে ভাবতে শুরু করে, এর মানে আমি জেনির ছোট আঙ্কেলকে বিয়ে করে ফেলেছি। জেনি আমাকে বলেছিল তার ছোট চাচা নাজায়েজ হওয়ার কারণে তাকে পরিবার থেকে বেদখল করা হয়েছিল, তারপর থেকে সে অনেক বেশি নিষ্ঠুর হয়ে গিয়েছিল এবং সবার সাথে ফাইট করত এবং সে একজন মাফিয়া বস হয়ে গিয়েছিল। তারপর নাজায়েজ হওয়ার জন্য যারা যারা তাকে কষ্ট দিয়েছিল সে সবার কাছ থেকে প্রতিশোধ নিয়েছিল। লিলি তো ভয় পেয়ে যায় আর ভাবতে শুরু করে, আমি তো সেই মনস্টারকে বিয়ে করে নিয়েছি। তাই সে পালাতে শুরু করে, কিন্তু চ্যাং তার হাত ধরে আর বলে, তুমি কোথায় যাচ্ছ? আর তাকে কোলে তুলে নেয় আর বলে, তুমি আমার পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না। তার কিছুক্ষণ পর লিলিকে তার এক্স কল করে। চ্যাং যখন এরা দেখতে পায় সে তখন লিলিকে বলছিল, আমাদের এখন বিয়ে হয়ে গেছে, আমি একদমই এটা অ্যাকসেপ্ট করব না, আমার ওয়াইফ আমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলবে। তাই তুমি ম্যাংকে বলে দাও সে যাতে তোমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা না করে। তারপর কল ধরার পর ম্যাং তাকে বলছিল, আমি শুধুমাত্র বিজনেস ডিলের কারণে সুয়ের সাথে এঙ্গেজমেন্ট করেছি, তাই তুমি এই ব্যাপার নিয়ে একেবারেই চিন্তা করবে না, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। লিলি তাকে বলে, তুমি এক নম্বরের চিটার, আজকের পর থেকে আমাকে আর কল করবে না। কথা বলে সে কল কেটে দেয়। তখনই ম্যাংয়ের কাছে একজন লোক আসে আর বলে, শ্যাং গ্রুপের সাথে আমাদের যতগুলো প্রজেক্ট ছিল সবগুলো ক্যান্সেল করা হয়েছে। ম্যাং তো শকড হয়ে যায়। লিলি তারপর চ্যাংকে বলছিল, আমি ম্যাংকে ব্লক করে দিয়েছি, আর কখনোই তার সাথে যোগাযোগ করব না। চ্যাং তো অনেক হ্যাপি হয়ে যায় এবং তাকে কিস করতে শুরু করে। লিলি তো ভয় পেয়ে যায় এবং পিছনে সরে যায়। চ্যাং তখন তাকে বলতে শুরু করে, এখন আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে রাখতে পারো না। বাড়িতে যাওয়ার পর জ্যানি তাকে কল করে আর জিজ্ঞেস করে, তুমি কার সাথে আছো? তখনই চ্যাং তার কাছ থেকে ফোন নিয়ে নেয় আর জেনিকে বাড়িতে আসতে বলে। জেনি চ্যাংয়ের গলা পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায় আর ক্ষমা চাইতে শুরু করে। চ্যাং তাকে বলে, 10 মিনিটের মধ্যে বাড়িতে না আসলে আমি তোমাকে ছাড়বো না।
তারপর সে লিলিকে বলে রুমের মধ্যে যাও এবং তোমার জামা খোলো। লিলি তার কথা শোনার পর অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবতে শুরু করে এ পাগল কি জানি এখন আমার সাথে কি করবে। তখনই চ্যাং তাকে বলে তুমি তোমার পায়ে ব্যথা পেয়েছো, তাড়াতাড়ি ওষুধ না লাগালে সমস্যা হয়ে যাবে। লিলি তখন তাড়াতাড়ি করে উপরে চলে যায় এবং তার জামা খুলে অন্য জামা পরে তারপর আসে। কিন্তু লিলি তো অনেক বেশি নার্ভাস হচ্ছিল। চ্যাং তাকে এরকম করতে দেখে বলে তোমার শরীরের এরকম কোনো অঙ্গ নেই সেটা আমি দেখিনি, তাই নাটক করা বন্ধ করো আর এখানে এসে বসো। চ্যাং তারপর তাকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। লিলি ভাবছিল জেনি তো বলেছিল তার আঙ্কেল অনেক বেশি ক্রুল, তাহলে সে কেন আমাকে এত বেশি কেয়ার করছে, তার আবার আমার সাথে অন্য কিছু করার মতলব নেই তো, হতে পারে সেই কারণেই সে আমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছে। এসব ভেবে সে তো অনেক বেশি ভয় পাচ্ছিল, তার হাত পা কাঁপছিল। চ্যাং বলে তোমার আঘাত বেশি গাঢ় নয়, তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। কিন্তু লিলি তাকে বলে আমার পা তো অনেক বেশি ব্যথা করছে, মনে হচ্ছে 1-2 মাস পর্যন্ত আমার পা একদমই ঠিক হবে না, তাই 1 মাস পর্যন্ত আমি তোমার সাথে ঘুমাতে পারবো না। চ্যাং তার কথা শুনে অনেক বেশি স্মাইল করে আর সে তাকে কিস করে বলে এখন তুমি আমার ওয়াইফ, তোমার আমার সাথেই ঘুমাতে হবে। তখনই জেনি সেখানে চলে আসে। লিলি তাড়াতাড়ি করে তার কাছে চলে যায়। জেনি তারপর লিলিকে জিজ্ঞেস করে তুমি আঙ্কেল চ্যাং এর বাড়িতে কি করছো, আর তুমি এসব কি সব জামা কাপড় পরেছ। তখনই চ্যাং সেখানে চলে আসে আর বলে তোমার এত সাহস, তুমি তাকে নাম ধরে ডাকছো, এখন থেকে সে তোমার আন্টি, তাই তাকে নাম ধরে আর ডাকবে না। জেনি তো শকড হয়ে যায়। লিলি তাকে বলে হ্যাঁ এই কথা সত্য, আমরা দুজনে বিয়ে করে নিয়েছি। জেনি তো অবাক হয়ে ভাবতে শুরু করে লিলি এটা কি করে দিয়েছে, সে তো জানেই না আঙ্কেল চ্যাং কত বেশি ডেঞ্জারাস, কিন্তু সব দোষ তো আমার, আমি তাকে ড্রিঙ্ক করিয়ে আঙ্কেল চ্যাং এর রুমের মধ্যে পাঠিয়ে দিয়েছিলাম। তখনই চ্যাংকে তার অ্যাসিস্ট্যান্ট বলে আপনার বিজনেস মিটিং এর জন্য যেতে হবে। চ্যাং তাই লিলিকে বলে আমি এখন আউট অফ কান্ট্রি যাচ্ছি, আমার কিছু মিটিং আছে, এ কারণে তুমি এখন জেনির সাথেই এখানে থাকো। জেনি বলে আমার কোনো সমস্যা নেই, 1 বছর পর্যন্ত না আসলেও কোনো সমস্যা হবে না। তারপরে সিনে আমরা দেখতে পাই চ্যাং তার বন্ধুকে তার ম্যারেজ সার্টিফিকেট দেখাচ্ছিল। তার বন্ধু জ্যাক বিয়ের সার্টিফিকেট দেখে একেবারে অবাক হয়ে যায় আর বলে তুই এই মেয়েকে কোথায় পেলি। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই লিলি যখন অনেক বেশি ড্রাঙ্ক ছিল তখন তার কাছে চ্যাং আসে এবং তাকে উঠিয়ে নিয়ে যায়। আর লিলি তো ভেবেছিল সে চ্যাংকে তার রুমের মধ্যে নিয়ে এসেছিল, আর চ্যাংই আসলে তাদের রোমান্স করার সব ফটোগুলো তার গ্র্যান্ডপাকে পাঠিয়েছিল, যাতে গ্র্যান্ডপা তাদের বিয়ে করাতে পারে। জ্যাক তাকে বলতে শুরু করে লিলি যদি এ ব্যাপারে জানতে পারে সে তোমাকে ছেড়ে দিবে। চ্যাং বলে সে এ ব্যাপারে কখনোই জানতে পারবে না। অন্যদিকে জেনি লিলিকে জিজ্ঞেস করছিল তুমি কেন আঙ্কেল চ্যাংকে বিয়ে করে নিয়েছো, সে তোমাকে ফোর্স করেছিল নাকি। লিলি তাকে বলে না, এই সব কিছু গ্র্যান্ডপার কারণে হয়েছে, কারণ আমাদের রোমান্স করার পিকচার কেউ তাকে পাঠিয়ে দিয়েছিল। জেনি তাকে বলে কিন্তু এসব কিভাবে হতে পারে, শহরের কেউই তো তোমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কোনো কিছুই জানে না, তাছাড়া তোমার এক্সও তো জানে না, তাহলে সে লোকটা কিভাবে এসব পিকচার গ্র্যান্ডপাকে পাঠালো। লিলি বলে তাহলে কি সব কিছু চ্যাং করেছে। কিন্তু জেনি তাকে বলে আমার আঙ্কেল অনেক সোজা সাপটা মানুষ, সে তোমাকে বিয়ে করতে চাইলে কখনো এরকম নাটক সাজাতো না, একেবারে গ্র্যান্ডপার কাছে গিয়ে বিয়ের কথা বলতো, তাই হয়তো এরকম কেউ এসব কিছু করেছে যে তোমার ব্যাপারে সব কিছু জানে। লিলি বলে যে এসব কিছু করে থাকুক না কেন আমি তাকে ছাড়বো না। তারপর লিলি মার্কেটে চলে যায় কিছু খাবার কিনতে। তখনই তার এক্স ম্যাং এবং তার ক্লাসমেট সুয়ের সাথে তার দেখা হয়ে যায়। সু তো লিলিকে বলতে শুরু করে বেচারিকে দেখো, সে তো একা হয়ে গেছে, কি জানি এখন তার কি হবে। লিলি বলে তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি নিজেকে নিয়ে চিন্তা করো। সু বলতে শুরু করে আমি ম্যাংকে কোনো কিছুই বলিনি, সে নিজেই আমাকে প্রপোজ করেছে, সে আমাকে পছন্দ করে কারণে তোমাকে ছেড়ে দিয়েছে। লিলি বলে আমার এতে কোনো কিছুই যায় আসে না, ভালোই হয়েছে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, কারণ আমি এরকম চিটার লোকদেরকে অনেক বেশি ঘৃণা করি। তারপর সে চলে যায়। শুধু ম্যাংকে বলতে শুরু করে লিলির কাছে এত বড় গাড়ি কিভাবে আসলো, সে তো অনেক বেশি গরিব। ম্যাং তাকে বলতে শুরু করে এই গাড়ি তো শ্যাং পরিবারের গ্র্যান্ডপার, কিন্তু এই গাড়ির মধ্যে সে কেন চড়ছে। সুদাকে বলতে শুরু করে মনে হচ্ছে সে অন্য কাউকে ফাঁসিয়ে নিয়েছে। অন্যদিকে লিলি জেনিকে বলছিল আমি আমাদের দুজনের জন্য অনেক খাবার এনেছি। জেনি লিলিকে বলতে শুরু করে 2 দিন পর্যন্ত আঙ্কেল বাড়িতে আসবে না, আমরা দুজনে মিলে অনেক মজা করব। তাছাড়া আমার আঙ্কেল চ্যাং তো এইসব খাবার একদমই পছন্দ করে না, আর আঙ্কেল চ্যাং যদি দেখতে পায় আমরা এইসব খাবার খাচ্ছি সে আমাদের পাই ভেঙে রেখে দিবে। যদিও সে আমার আঙ্কেল, কিন্তু তাকে নিয়ে সব বলতে আমার অনেক লজ্জা লাগছে, তাই তুমি আঙ্কেলের কাছ থেকে দূরে থেকো, আমার আঙ্কেল অনেক বেশি খারাপ আর ডেঞ্জারাস। তখনই চ্যাং সেখানে চলে আসে, তারা দুজনেই ভয় পেয়ে যায়। চ্যাং তখন জেনিকে জিজ্ঞেস করে তুমি আমার ব্যাপারে লিলিকে কী সব বলছিলে। জেনি তাকে বলে আমি তাকে শুধুমাত্র বলছিলাম আপনি বাইরের খাবার একদমই পছন্দ করেন না।
তাই তুমি পরের বারে সব খাবার এনো না। চ্যাং তাকে বলতে শুরু করে, নাটক করা বন্ধ করো, আমি তোমাদের সব কথাবার্তাই শুনেছি, এখনই সবকিছু গোছাও এবং বাইরে ফেলে দাও। চ্যাং তারপর জোর করে লিলিকে নিয়ে যেতে শুরু করে। জেনি বলতে শুরু করে, আঙ্কেল সব দোষ আমার, তার সাথে এরকম করবেন না, লিলিকে প্লিজ কোনো শাস্তি দিবেন না। কিন্তু সে জোর করে তাকে রুমের মধ্যে নিয়ে যায় আর সে লিলিকে অনেক মজাদার খাবার দেয়। লিলি তো অবাক হয়ে যায় আর বলতে শুরু করে, আপনি না বললেন এসব খাবার আপনি পছন্দ করেন না। চ্যাং তাকে বলে, হ্যাঁ এসব কথাবার্তা সত্য, কিন্তু মাঝে মাঝে আমরা এই খাবার খেতে পারি। তারপর সে চ্যাংকেও সাধতে শুরু করে আর বলে, তুমিও টেস্ট করো। চ্যাং তখন তাকে কিস করে আর বলে, আমার জন্য এটাই যথেষ্ট। তার পরের দিন সকালে সে তো শেভিং করছিল, তাকে দেখছিল আর আমাদের নায়িকা ভাবছিল সে অনেক বেশি নিষ্ঠুর, কিন্তু সে অনেক বেশি হ্যান্ডসাম। কিন্তু কি জানি সে কেন এত বেশি রেগে থাকে। চ্যাং তাকে দেখে বলতে শুরু করে, তুমি অনেকক্ষণ ধরে আমাকে দেখছো, তুমি আবার আমার সাথে উল্টাপাল্টা কিছু করার কথা ভাবছো না তো? এসব বলে সে তার কাছে চলে আসে। লিলি বলে, আমি এরকম কোনো কিছুই ভাবছিলাম না, তাছাড়া আজকে আমার ইন্টারভিউ, তাড়াতাড়ি যেতে হবে। চ্যাং বলে, এই সব কিছু আমি জানি না, তুমি আমার মুড বানিয়েছো, তুমি আমাকে এরকম ভাবে ছেড়ে যেতে পারবে না। তারপর তারা সেখানে রোমান্স করতে শুরু করে। তারপরে সিনে সে সাংয়ান কোম্পানিতে চলে যায় ইন্টারভিউ দিতে। ভেতরে যাওয়ার পর সে চ্যাংকে দেখতে পায়, তাকে দেখার পর সে তো অনেক শকড হয়ে যায়। লিলি তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? চ্যাং তাকে বলে, আমি এই কোম্পানির সিইও। লিলি তখন বলতে শুরু করে, আমি এই কোম্পানিতে জব পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি, কিন্তু মনে হচ্ছে সব কষ্ট এখন বিফলে চলে গেছে। চ্যাং বলে, এতে কি সমস্যা, তুমি এখানে জব করতে পারো। লিলি বলে, না আমি এরকম চাই না, বাকি সব এমপ্লয়িরা মনে করুক আমি তোমার কারণে জব পেয়েছি, আমি নিজের যোগ্যতায় কিছু করতে চাই, না হলে আমি আমার গ্র্যান্ডপার কোম্পানিতেও কাজ করতে পারতাম। চ্যাং বলে, কোনো ব্যাপার না, আমি কাউকে বলবো না তুমি আমার ওয়াইফ, তুমি এখানে কাজ করতে পারো। লিলি অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, তুমি আসলে অনেক বেশি বেস্ট, এখানে জব করতে এখন আমার আর কোনো সমস্যা হবে না। অন্যদিকে দুইজন কলিগ লিলিকে নিয়ে অনেক কথাবার্তা বলছিল। তারা লিলিকে বলছিল, তুমি তো একদম ফাটিয়ে দিয়েছ, প্রথম দিন আসা মাত্রই তুমি বসকে ইমপ্রেস করে দিয়েছ, আমি শুনেছি বস নাকি তোমাকে বিজনেস ট্রিপে সাথে করে নিয়ে যাবে, সেখানে শুও কাজ করতো। এসব কথাবার্তা শুনে সে তো রেগে যায় আর সে বলে, তুমি নিশ্চয়ই বসকে সেডিউস করেছ, না হলে সে কখনোই তোমাকে এত ভালো পজিশন দিত না। তখন লিলি অনেক বেশি রেগে যায় এবং তাকে থাপ্পড় মারে, কিন্তু তারপরেও সু বলতে শুরু করে, এ কারণে ম্যাং তোমাকে ছেড়ে আমাকে চুজ করেছে, কারণ সে জানতো তুমি কত বেশি চিপ। তোমার কি একদমই লজ্জা লাগে না টাকার জন্য নিজের বডিকে বিক্রি করতে? লিলি রেগে তাকে বলতে শুরু করে, এইসব কথাবার্তা যদি আরেকবার বলো তোমার মুখ ভেঙে ফেললে আমাকে দোষারোপ করতে পারবে না, আমি এ পোস্ট আমার নিজের যোগ্যতায় পেয়েছি, তাই তুমি তোমার মুখ একেবারে বন্ধ করো। তখন সেই এমপ্লয়িরা বলতে শুরু করে, আমরা যে এক্সাম দিয়েছিলাম সেখানে লিলি টপ করেছিল, তাই এতে কোনো সন্দেহ নেই লিলি আমাদের সবার থেকে বেশি স্মার্ট। সো তারপর কাঁদতে কাঁদতে ম্যাংকে কল করে আর বলে, শয়তানি লিলি আজকে সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছে, তাই কিছু একটা করে তার কাছ থেকে প্রতিশোধ নাও। অন্যদিকে ম্যাং তো অন্য কিছু ভাবছিল, সে ভাবে লিলি যেহেতু সাংয়ান কোম্পানিতে কাজ করে তাকে ইউজ করে মিস্টার চ্যাং এর সাথে আমাদের কোম্পানির ডিল সাইন করানো সম্ভব। তাই ম্যাং কোনো রকম ভাবে লিলিকে কল করে আর বলে, আমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছি, তাই আমি একা বাড়িতে যেতে পারবো না, তুমি কি আমাকে পিক করার জন্য আসতে পারো? লিলি তো অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, তোর এত সাহস, তুই আমাকে কল করেছিস, সেদিন না বললি আমাকে পছন্দ করস না, তাছাড়া তুই তো সেই শয়তানি শুয়ের সাথে এঙ্গেজমেন্ট করে নিয়েছিস, তাই তাকেই কল কর। তার এসব কথাবার্তা আবার চ্যাং শুনে নেয়, তাই সে তার কাছে চলে আসে এবং কল না কেটেই তাকে কিস করতে শুরু করে, যাতে এই শব্দ ম্যাং শুনতে পায়। লিলি বারবার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু চ্যাং তাকে বলে, আমি তোমাকে বিয়ে করেছি, আমি তোমার হাজব্যান্ড, আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। আর অনেক রোমান্টিকলি তাকে কিস করেছিল। এসব কিছু আবার ম্যাং ফোন থেকে শোনে আর সে হতবাক হয়ে ভাবতে শুরু করে, লিলি আমাকে অনেক বেশি ভালোবাসতো, তাহলে সে আমাকে ছাড়া অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারে। তারপরের দিন জেনি তার গলার দাগ দেখছিল আর বলছিল, আমার আঙ্কেল মনে হচ্ছে অনেক বেশি রোমান্টিক, আমি তো ভাবতাম আমার আঙ্কেলের শরীরে কোনো শক্তিই নেই, এই কারণে সে মেয়েদের কাছ থেকে দূরে থাকে, কিন্তু এখন তো মনে হচ্ছে সে অনেক বেশি পাওয়ারফুল। লিলি তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর বলছিল, ফালতু কথা বলা বন্ধ করো। তারপরে সিনে আমরা দেখতে পাই আমাদের হিরো এবং হিরোইন ম্যানশনে গিয়েছিল। আমরা সেখানে চ্যাংয়ের সৎ ভাইকে দেখতে পাই, যার নাম জন ছিল। জন লিলিকে দেখে বলতে শুরু করে, তুমি এই পাগলকে কিভাবে বিয়ে করলে? চ্যাং তাকে বলে, তোমার মুখ সামলে কথা বলো, না হলে তোমার পায়ের পাশাপাশি তোমার হাতও হারিয়ে ফেলবে। তাছাড়া আমি এখানে শুধুমাত্র তাকে পুরনো ম্যানশনটা দেখাতে এসেছি, তাই এটাই ভালো হবে তুমি আমার এবং লিলির কাছ থেকে দূরে থাকো।
তারপর লিলি জেনিকে জিজ্ঞেস করে চ্যাং কেন তার ভাই এবং ফাদারকে এত বেশি ঘৃণা করে। জেনি বলে এভাবে আঙ্কেল মনের দিক থেকে অনেক বেশি ভালো, কিন্তু বাবা গ্র্যান্ডপা তাকে অনেক বেশি পেরেশান করেছে, কারণ সে বংশের নাজায়েজ ছেলে ছিল। গ্র্যান্ডপা কখনোই আঙ্কেল চ্যাংকে ভালোবাসেনি, সবসময় তাকে মারধর করত। তাই এখন আঙ্কেল নিজেকে এত বেশি শক্ত করে নিয়েছে, তার এখন কোনো কিছুই যায় আসে না। আর এখন সে যে পজিশনে আছে তার নিজের যোগ্যতায় আছে। সে কখনোই গ্র্যান্ডপার কাছে একটা টাকাও চায়নি। সে তার মনোবল এবং তার শক্তির মাধ্যমে এত ভালো পজিশন পেয়েছে। এই কারণে তাকে অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছিল। এসব কথাবার্তার মধ্যেই হঠাৎ করে কয়েকজন লোক চলে আসে এবং লিলিকে কিডন্যাপ করে নিয়ে যায়। জেনি তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার আঙ্কেলকে কল করে। চ্যাং তো এসব জানার পর অনেক বেশি রেগে যায়, আর সে তার লোকদেরকে কল করে বলে তাড়াতাড়ি করে তাকে খুঁজে বের করতে। অন্যদিকে গুন্ডারা লিলিকে একটা জায়গায় নিয়ে যায় আর বলতে শুরু করে সে তো অনেক বেশি সুন্দরী, তাকে বিক্রি করে আমরা অনেকগুলো টাকা পাবো। আরেকজন গুন্ডা বলে ফালতু কথা বলা বন্ধ করো আর তাড়াতাড়ি করে ক্যামেরা অন করো। লিলি গুন্ডাদেরকে বলে আমাকে ছেড়ে দাও, তোমরা জানো না আমার হাজবেন্ড কে। আমার হাজবেন্ড যদি এই সব কিছু জানতে পারে সে তোমাদেরকে জীবিত ছাড়বে না। গুন্ডা বলতে শুরু করে তুমি কি ভেবেছো তোমার হাজবেন্ড এসে তোমাকে বাঁচাতে পারবে? না, একদমই না। তারা তারপর লিলির কাছে আসার চেষ্টা করে। লিলি বলে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করলে কিন্তু পরিণতি ভালো হবে না, আমি কিন্তু নিজেকে নিজেই শেষ করে ফেলবো। এসব বলে তাদেরকে হুমকি দিচ্ছিল। তখনই চ্যাং চলে আসে এবং ফাইট করতে শুরু করে। গুন্ডাদেরকে শিক্ষা দেওয়ার পর সে লিলিকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার চেক করার পর বলে সে ঠিক আছে, শুধুমাত্র প্যারেশান হওয়ার কারণে সে অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। জেনি তারপর তার আঙ্কেলকে বলতে শুরু করে সব দোষ আমার তাকে নিয়ে বাইরে যাওয়া উচিত হয়নি। চ্যাং তাকে বলে তোমার কোনো ভুল নেই, এ সব কিছুর পেছনে অন্য কারো হাত আছে। তারপর সে তার ভাই জ্যাকের কাছে চলে আসে এবং তাকে মারতে শুরু করে। তখনই তার বাবা সেখানে চলে আসে আর বলতে শুরু করে তুমি কেন জ্যাকের সাথে এরকম করছো। চ্যাং বলে কারণ সে লিলিকে মারার জন্য গুন্ডাদেরকে পাঠিয়েছিল। সে লিলিকে আঘাত করার চেষ্টা করেছে, তাই তার পরিণতি এরকম হচ্ছে। তারপর সে চলে আসে। তখনই আমাদের হিরোর কাছে কল আসে এবং তাকে বলা হয় লিলির ভাই কিম তাকে জোর করে সেখান থেকে নিয়ে গেছে। অন্যদিকে লিলিকে তার ভাই জিজ্ঞেস করছিল তুমি কেন সেই গুন্ডাকে বিয়ে করেছ, তুমি কি জানো সেই ব্যক্তিটা কেমন। লিলি তার ভাইকে বোঝাতে শুরু করে আপনারা তাকে যেরকম মনে করছেন সে সেরকম না, সে আসলে অনেক বেশি ভালো। তার ভাই তাকে বলে আমি কোনো কিছু জানি না, কালকেই তার কাছ থেকে ডিভোর্স নিবে। তখনই বাইরে থেকে চ্যাংয়ের আওয়াজ আসে। লিলি বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার ভাই কিম তাকে বন্দি করে রেখেছিল। কিম তারপর চ্যাংয়ের সাথে কথা বলছিল আমি কখনোই আমার বোনকে তোমার মতো ক্রিমিনালের সাথে যেতে দিব না। চ্যাং ভেতরে আসার চেষ্টা করে, কিন্তু সে তাকে ভেতরে আসতে দেয় না। তারপর লিলির কাছে তার ভাই আসলে সে তার ভাইকে বোঝাতে শুরু করে সে অনেক ভালো একজন ব্যক্তি, আমি তার সাথে অনেক বেশি হ্যাপি আছি। কিন্তু তার ভাই বলতে শুরু করে আমি তোমাকে বলছি না সে ব্যক্তি তোমার জন্য একদমই ভালো না। তখনই সেখানে গ্র্যান্ডপা চলে আসে আর বলে চ্যাং এবং তার বিয়ে আমি নিজে করিয়েছি, তাই তুমি চ্যাং এবং লিলিকে আলাদা করতে পারবে না। তার ভাই তো শকড হয়েছে আর বলতে শুরু করে গ্র্যান্ডপা আপনি আবার পাগল হয়ে যাননি তো, আপনি জানেন সে একজন নাজায়েজ ছেলে। গু পরিবার অনেক বেশি খারাপ, তারা এত বেশি খারাপ, তারা অনেক বেশি নিষ্ঠুর, কাউকে মারার আগে একবারও ভাবে না। তারা যদি আমার বোনকে কষ্ট দেওয়ার চেষ্টা করে আমি তাকে সেখানে যেতে দিব না। গ্র্যান্ডপা বলে তুমি লিলির ব্যাপারে একেবারেই চিন্তা করো না, তাছাড়া চ্যাং গু পরিবার অনেক আগেই ছেড়ে দিয়েছে, সে একদমই তার বাবা এবং ভাইয়ের মতো না। আমি জানি সে কখনোই লিলিকে কষ্ট দিবে না। লিলিকে তারপর ছেড়ে দেওয়া হয় আর সে তাড়াতাড়ি করে চ্যাংয়ের কাছে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে। তারপর রাতের সিন দেখানো হয় যেখানে তারা অনেক বেশি কিসিং করছিল, কিন্তু লিলি হঠাৎ করে গিয়ে শুয়ে পড়ে। চ্যাং লিলিকে জিজ্ঞেস করে কি হয়েছে। লিলি তাকে বলে আজকে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। চ্যাং তাকে বলে আমি তোমাকে বেশি বিরক্ত করব না, শুধুমাত্র 5 মিনিট সময় দাও। লিলি তাকে বলে আমার কোমর অনেক বেশি ব্যথা করছে, তাছাড়া তুমি আধা ঘন্টার আগে সরবে না, তাই আমাকে আর বিরক্ত না করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো। চ্যাং তখন তাকে দেখে স্মাইল করে আর সেখানে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন ম্যাং লিলির কাছে আসে এবং তাকে তার সাথে যেতে বলে, কিন্তু সে যেতে চাচ্ছিল না, তাই সে লিলিকে জোর করতে শুরু করে। তখনই লিলিকে প্রোটেক্ট করার জন্য তার বান্ধবী জেনি চলে আসে এবং তাকে মারতে শুরু করে আর বলে চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে তোমার হাড্ডি ভেঙে ফেলবো। ম্যাং তারপর মার খেয়ে বাইরে যায়। তারপর চ্যাংও তাকে মারতে শুরু করে আর বলে তুমি লিলির কাছ থেকে দূরে থেকো, না হলে আমি তোমাকে শেষ করে দিব। ম্যাং তো চ্যাংকে দেখে অনেক বেশি শকড হয়ে যায় এবং ক্ষমা চায়, কারণ সে অনেক ডেঞ্জারাস একজন ছিল, সবাই তাকে ভয় পেত। তারপরে সিনে লিলিকে চ্যাংয়ের ফাদার বলছিল চ্যাং অনেক পাগল একজন ছেলে, তোমার জন্য এটাই ভালো হবে তুমি তার কাছ থেকে দূরে থাকো।
লিলি তাকে বলতে শুরু করে, আপনার লজ্জা লাগছে না? আপনি নিজের ছেলের ব্যাপারেই এই সব কিছু বলছেন। ফাদার বলে, এই সব কিছু আমি তোমার ভালোর জন্যই বলছি। তোমার এখন তাকে নর্মাল মনে হতে পারে, কিন্তু তুমি তার অসুস্থতার ব্যাপারে জানো না। সে হঠাৎ করে অনেক বেশি ট্রমাটাইজ হয়ে যায় এবং সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাই ভালো হবে তুমি তার কাছ থেকে দূরে থাকো, না হলে সে তোমাকেও মেরে ফেলতে পারে। আমার কথা না শুনলে পরে তোমাকে আফসোস করতে হবে। কিন্তু লিলি তার কোনো কথাই শোনে না। তারপর চ্যাং বাড়িতে আসলে সে তাকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম জানায়। লিলি চ্যাংকে বলতে শুরু করে, যদিও একটা অ্যাক্সিডেন্টে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। চ্যাং বলে, আমি তো প্রথম নজরেই তোমার উপর ফিদা হয়ে গিয়েছিলাম, তাই তো তোমাকে বিয়ে করেছি। তারপর অফিসে বোর্ড মেম্বার তাকে মিটিংয়ের সব প্রজেক্ট দেখাতে বলছিল, কিন্তু সে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। তখনই চ্যাং তার কাছে চলে আসে এবং তাকে সাহায্য করে। তারপর সে তাকে তার কেবিনে নিয়ে যায় এবং তার সাথে ফ্লার্টিং করতে শুরু করে। তারা একে অপরকে কিস করতেই যাবে, তখনই চ্যাংয়ের বন্ধু সেখানে চলে আসে। লিলি তাকে দেখা মাত্রই সেখান থেকে চলে যায়। তার বন্ধু চ্যাংকে বলছিল, তুই এখানে কি করছিস? বাইরের সবাই তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এখানে তোমার ওয়াইফের সাথে ফ্লার্টিং করছো। অফিসে সবকিছু করার সময় তোর কি একবারও লজ্জা লাগে না? বাড়িতে কি সময় পাস না? চ্যাং তাকে বলতে শুরু করে, বন্ধু আমি তোমাকে কি বলবো, সে সারাদিন অনেক বেশি কাজ করে। অফিসের এত কাজ করার পর সে বাড়িতে যাওয়ার পর এত বেশি ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। তাই সময় পাওয়া যায় না টাইম স্পেন্ড করার জন্য। অন্যদিকে লিলি চ্যাংয়ের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিল, কারণ আজকে চ্যাংয়ের জন্মদিন। চ্যানি লিলিকে বলতে শুরু করে, আজকে রাতে আমি এখানেই থাকবো, আমিও দেখতে চাই আমার এত ডেঞ্জারাস আঙ্কেল কিভাবে তোমার সাথে রোমান্স করে। লিলি চ্যানিকে বলতে শুরু করে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা তোমার সামনে রোমান্স করব, তুমি চলে যাও। এ কথা বলে সে চ্যানিকে পাঠিয়ে দেয়। তারপর সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, কিন্তু চ্যাং তো আসে না। বারবার সে চ্যাংকে কল করতে শুরু করে, কিন্তু সে কলে তাকে পায় না। তাই জেনি এবং লিলি তাকে খুঁজতে খুঁজতে তার বন্ধুর বাড়িতে চলে আসে, কিন্তু চ্যাংয়ের বন্ধু বলতে শুরু করে, চ্যাং তো আমার বাড়িতে নেই। কিন্তু লিলি কিছু একটা শব্দ পায় আর সে ভেতরে ঢুকে পড়ে আর দেখতে পায় চ্যাংকে তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এসব দেখার পর তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়। জেনি তার বন্ধুকে জিজ্ঞেস করে, আঙ্কেলের কি হয়েছে? বন্ধু বলতে শুরু করে, তার আবারও ট্রমা হয়েছে। এ ট্রমা পড়ার পর তার কোনো কিছুই মনে থাকে না। এই ট্রমার কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর এটার কোনো চিকিৎসা নেই। আর সে লিলিকে বলছিল, তুমি চ্যাংয়ের কাছ থেকে দূরে সরে যাও, সে তোমাকেও ক্ষতি করতে পারে। কিন্তু লিলি তার কোনো কথাই শোনে না। সে তার হাজবেন্ডকে জড়িয়ে ধরে থাকে। এরকম ভাবে আস্তে আস্তে সে নর্মাল হয়ে যায়। তারপর চ্যাং ঠিক হওয়ার পর জেনিকে বলতে শুরু করে, আমার এই রোগের কোনো চিকিৎসা নেই, তাই ভালো হবে আমি যদি লিলির কাছ থেকে দূরেই থাকি। না হলে হতে পারে আমি ভুলবশত তাকে আঘাত করে ফেলতে পারি। আর সে তার বন্ধুকে বলে, লিলিকে বাড়িতে ছেড়ে আসো। কিন্তু লিলি তার কাছে চলে আসে আর বলে, আমার কোনো কিছুই যায় আসে না তোমার হঠাৎ করে কি হয়ে যায়। আমি তোমাকে ছেড়ে একদমই যাব না। এ কথা বলে সে তাকে জড়িয়ে ধরে আর বলে, মরার আগ পর্যন্ত আমি তোমাকে একা ছাড়বো না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চ্যাং যখন অনেক স্যাড অবস্থায় বসেছিল, তখন তার কাছে লিলি আসে, তাকে ক্যান্ডি দেয় আর তাকে প্রমিস করে সে সব সময় তাকে সাপোর্ট করবে। এখানে আমরা জানতে পারি চ্যাং ছোটবেলা থেকেই আমাদের লিলিকে পছন্দ করত, কিন্তু লিলি এ ব্যাপারে কোনো কিছুই জানতো না। তারপরে একটা পার্টি সিন দেখানো হয়, যেখানে চ্যাং সবার সামনে বলে, আমি বিয়ে করে ফেলেছি আর তার ওয়াইফ হচ্ছে শ্যাং পরিবারের মেয়ে। ম্যাং যখন জানতে পারে লিলি আসলে শ্যাং পরিবারের মেয়ে, সে তো শকড হয়ে যায়। সুদাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু সে তো অনেক বেশি রেগে যায় এবং তার উপরই রাগ দেখাতে শুরু করে। আর সে সুকে বলছিল, তোমার কারণেই আমি তার সাথে ব্রেকআপ করেছিলাম। অন্যদিকে আমরা দেখতে পাই লিলি যখন বাড়িতে আসে, সে চ্যাংয়ের বুকের মধ্যে একটা ট্যাটু দেখতে পায়। আর সে অবাক হয়ে ভাবতে শুরু করে, আমি এরকম একটা ট্যাটু আগে কোথাও দেখেছিলাম। আর এ কথা সে চ্যাংকে বলে। চ্যাং বলে, এই ট্যাটু তুমিই বানিয়েছিলে। এখানে লিলি জানতে পারে সে তার ছোটবেলার বন্ধু, যার সাথে সে ছোটবেলায় খেলা করত। আগের সব ঘটনা মনে পড়ার কারণে সে তো অনেক ইমোশনাল হয়েছে আর তাকে বলে, তুমি কেন আগের সব ঘটনা আমাকে বলোনি, তুমি সে। এখানে তারা একে অপরকে জড়িয়ে ধরে আর আমাদের ড্রামাটারও হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর তাদের ছোটবেলার সিনও আমাদের শেষমেশ দেখানো হয়।